ওসমানী মির্জা শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা কথা বলবো। আমরা সরকারের 6 মাস শেষ হয়েছে এবং 6 মাসের অগ্রগতি নিয়ে আমরা বেশ কয়েকদিন আমরা আলোচনা করেছি। তবে আজকে আমরা কথা বলবো সামগ্রিক যে বিষয় নিয়ে, সে বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অত্যন্ত একজন উপযুক্ত অতিথি, দুজন উপযুক্ত অতিথি রয়েছেন। সাবেক ছাত্রনেতা, মুন্সিগঞ্জ 3 আসনের সম্মানিত সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপি সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব কামরুজ্জামান রতন রয়েছেন আমাদের সাথে। আরেকজন অতিথি রয়েছেন রাজনীতি বিশ্লেষক এবং দৈনিক যায় যায় দিনের ব্যবস্থাপনা সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক সজীব অনাসিস রয়েছেন আমাদের সাথে। আমি কামরুজ্জামান রতন ভাই সম্পর্কে বলতে হয়, ছাত্র জীবনে যখন আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ি, সেই বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন অবস্থায় জাতীয়তাবাদী আদর্শের যে কজন নেতা ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে কামরুজ্জামান রতন ভাই। আমি স্বাগত জানাই আজকের আয়োজনে আপনাকে আমাদের সাথে উপস্থিত থাকবার জন্য। রতন ভাই, আমরা রাজনীতির মঞ্চে মত দ্বিমত থাকবে এবং এটাই সৌন্দর্য, এবং জাতীয় পার্লামেন্টে সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা আজকে একটা দেখেছি যে সংবাদপত্র সম্পাদকদের সাথে জামায়াতে ইসলামের যে আমির এবং অন্যান্য যারা তাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ রয়েছে তাদের সাথে একটি সভা হয়েছে। সেই সভা শেষে গোলাম পারওয়ার সাহেব, মাননীয় যিনি বিরোধী দলের নেতা রয়েছেন, তার বাসভবনের সাংবাদিকদের তিনি ব্রিফ করার সময় বলেছেন, আমি কোট আনকোট করে বলছি, বিভিন্ন সংবাদ সম্পাদকের সাথে তিনি বলেছেন যে রাজপথে সহিংসতা না করে সরকারের গঠনমূলক সমালোচনা করার পরামর্শ দিয়েছেন। এটা সংবাদপত্রের যারা সম্পাদক তারা জামাত ইসলামের উদ্দেশ্যে বলেছেন। সভা শেষে জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ার সাংবাদিকদের আরও বলেন, সম্পাদকরা পরামর্শ দিয়েছেন যে আপনারা বিরোধিতা করেন, গঠনমূলকভাবে সমালোচনা করেন এবং জনগণের দাবি নিয়ে প্রয়োজনে রাজপথও থাকেন আপনারা, কিন্তু আগের বিরোধী দলের মতো অসহিষ্ণুতা এবং সহিংসতার কোনো পথ দিয়ে দেশটাকে আর অস্থিতিশীল করবেন না। এ ব্যাপারে কোনো সম্পাদক আমাদের আমির জামাতের সহযোগিতা কামনা করেছেন। রতন, নিশ্চয় আপনার মনে আছে 2091 থেকে 96 পর্যন্ত যখন বিএনপি ক্ষমতা ছিল 173 দিন হরতাল দিয়েছিল আওয়ামী লীগ। 2001 থেকে 2006 পর্যন্ত 130 দিন হরতাল দিয়ে দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। তো আজকে সম্পাদকদের সাথে মত বিনিময় শেষে এটি জামাতের পক্ষ থেকে ব্রিফে বলা হয়েছে। আমরা অবশ্যই মনে করি গণতন্ত্র সৌন্দর্য হচ্ছে মত দ্বিমত, অন্যের মতকে গ্রহণ করা, কিন্তু সংসদে বক্তব্য দিয়ে সংসদের বাইরে গিয়ে আবার উত্তপ্ত করার সে বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে। আপনি আজকে সম্পাদকদের সাথে জামায়াত ইসলামের মিটিংয়ের যে প্রসঙ্গ হয়েছে সে প্রসঙ্গে আপনার বিশ্লেষণ একটু করবেন। কৃতজ্ঞতা জানবেন কিরণ ভাই, কারণ আপনি প্রথমেই প্রারম্ভিক উল্লেখ করেছেন আমাদের 90-এর যে অগ্নিঝরা দিনগুলোতে, যেদিন আপনি আমাদের কাফেলাই ছিলেন, কত ভিন্ন আঙ্গিকে, কিন্তু আপনার লেখনী, আপনার মত প্রকাশের যে স্বাধীনতা যতটুকু ছিল ওই আঙ্গিকেও আমাদেরকে সহযোগিতা করেছেন, আন্দোলনকে বেগবান করেছেন এবং আন্দোলনকে বেগবান করতে গিয়ে নিজেও ক্ষতিগ্রস্ত হয়েছেন, শঙ্কার মধ্যে ছিলেন, সহালোচক। ওনাকে সামনে রেখে আমি যে কথাগুলো বলতে চাই, আজকে সম্পাদকদের সাথে পত্রিকার গোলাম পারওয়ার যিনি কথাটা বলেছেন, কথার শেষে একটি পরামর্শ দিয়েছেন। এটা পরামর্শ বলতে পারেন দেশের যে সার্বিক অবস্থাটা, এই অবস্থার আলোকে কিন্তু, কারণ এই সম্পাদক আপনারা সবাই কিন্তু এই দেশটাকে ভালোবাসেন, এদেশের মানচিত্র, গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং মানুষের কল্যাণের জন্য যা যা করণীয় এবং মানুষের কষ্ট থেকে লাঘব পাওয়ার জন্য এই সাংবাদিক আপনাদের লেখনী এবং সম্পাদকদের যে নৈতিক দায়িত্বের জায়গা থেকে কখনই কিন্তু আমরা সেই মানিক মিয়ার থেকে কিন্তু আমরা দেখেছি কিন্তু আপনাদের এই বলিষ্ঠ ভূমিকাকে আমাদের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে আমরা কিন্তু কখনোই কিন্তু আমরা ছোট করে দেখতেই পারবো না, বরঞ্চ আপনাদের বিভিন্ন স্যাক্রিফাইস, এটা আমাদের জাতীয়, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে, স্বাধীনতা মানচিত্র পাওয়ার ক্ষেত্রে আপনাদের অবদান ছিল, 90 অবদান ছিল, সর্বোপরি 24-এ আপনাদের অবদানটা আমরা দেখলাম। আজকে অর্থনৈতিক যেই ভিতের উপর মানে ক্ষণভঙ্গুর অবস্থায় যেভাবে দাঁড়িয়ে আছে সেটা বাস্তবতা। এই বাস্তবতার মধ্যে সাংবাদিকরা ওনারা তো খবর রাখেন, এই সম্পাদকরা দেশকে ভালোবাসেন, বাস্তব অবস্থাটার মধ্যে ওনারা যে চিন্তা করেছেন এইটাই আজকে জামাত ইসলাম যেহেতু প্রধান বিরোধী দল এবং এখানে আমাদের এনসিপি ভাইয়ের আছে, সবার সাথে আলাপ করে যে জিনিসটা ওনারা বুঝেছেন, যেই পরামর্শটা বিরোধী দলকে দিয়েছেন, সেটা হলো যে আগের মতো কোনো যেন সহিংসতার মধ্যে দিয়ে দেশকে যেন একেবারে অতল গহ্বরে আপনারা না নিয়ে যান, সবার একটা দায়িত্বশীল ভূমিকার প্রতি একটু রিমাইন্ডার দেওয়া, সেটা কগনিজেন্সি রেখে সম্মানের সহিত কিন্তু এটা বুঝিয়েছেন। আমার আজকে সাংবাদিক যারা আমার গিয়েছিলেন, সম্পাদক মণ্ডলী ওনারা গিয়েছিলেন এবং সেটা বলেছেন যে আপনারা আগের বিরোধীর মতো হবেন না, অসহিষ্ণু হবেন না এবং অস্থিতিশীল এবং সহিংসতার পথে গিয়ে রাষ্ট্রটাকে একবার অস্থিতিশীল করে রাষ্ট্রটাকে পৃথিবীর মানচিত্র থেকে এইভাবে ইথিওপিয়া, অন্যান্য দেশ যেভাবে ডিজাস্টার হয়েছে,
লাইক আফগানিস্তানের মতো, মানে যে সমস্ত দেশগুলো পৃথিবীতে অনেক বছর সংগ্রাম করে শুধুমাত্র টিকে ছিল মানচিত্রের দিক থেকে, কিন্তু অর্থনৈতিক ভিত পায়নি, অর্থনৈতিক কোনো স্বাধীনতা ছিল না, নাগরিকের কোনো মর্যাদা ছিল না। আসলে যে অবস্থাটা আমরা পেয়েছি এই সরকার পাওয়ার পরে যতটুকু চেষ্টা করে যাচ্ছে, ওই খবরটা কিন্তু এই সম্পাদক মণ্ডলী সবার কাছে আছে। ওনারা কিন্তু দুপক্ষ কিন্তু পরামর্শটা দিচ্ছেন, শুধু যে বিরোধী দলের সাথে কথা বলেছেন তা না। ওনারা আমরা কিছুদিন পূর্বে আমরা দেখেছি আমাদের HPM যিনি মাননীয় প্রধানমন্ত্রী, ওনাকেও কিন্তু ওনার সাথে বৈঠক করেছেন, এবং বৈঠকের পরে কিন্তু তারাও কিন্তু ওইখানে সাজেশনস আকারে তারা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে কি আঙ্গিকে রাষ্ট্রের অবস্থান এবং তাদের পরামর্শ নিয়েছেন প্রধানমন্ত্রী, এবং প্রধানমন্ত্রী আলাপ করার পর ওইখানে কিন্তু ব্রিফিং এসেছে। সুতরাং আমি মনে করি আজকের যে সম্পাদক মণ্ডলী ওনারা গিয়েছেন, ওনার যথার্থতেই এই রাষ্ট্রের এই অবস্থার মধ্যে ওনারা যে গিয়েছেন এবং বিরোধী দলের সাথে আলাপ করে যে রাষ্ট্রটাতে আপনারা ক্ষমতা না থাকতে পারেন, কারণ বিরোধী দলের জায়গা থেকে কিন্তু আপনাদের গঠনমূলক সমালোচনা করতে হবে, এবং সরকারের যেখানে গলতি থাকবে, সরকারের যদি কোনো সমালোচনা থাকে সেইখানে যদি আমরা রাজপথকে আমরা কখনো যদি প্রটেস্টিংয়ের জায়গায় বেছে নিতে হয়, সেটা কিন্তু তারা বলেছে, কিন্তু সেটা কখনো কলাপস করে না দেশকে। এইটাই মেসেজটা দিয়েছে। আমি মনে করি মানে সম্পাদক মণ্ডলী যেটা করেছেন, এটা জাতীয় একটা গুরুত্বপূর্ণ একটা সময়ে ওনারা যথাযথ ভূমিকাটা নিয়েছে। আমার দলের পক্ষ থেকে তার ওনাদের এই ভূমিকার প্রতি আমি শ্রদ্ধা জানাই। জি, সচিব আনাসিস, আমরা জাতীয় সংসদে বলতে শুনেছি ব্যারিস্টার কায়সার কামাল, তিনি বলেছেন এই সংসদটি মজলুমের সংসদ। কিন্তু আমরা যদি বলি সাংবাদিকদের, সম্পাদকদের মধ্যে বহু মজলুম সাংবাদিক রয়েছে, তার মধ্যে জনাব শফিক রহমান মজলুম সাংবাদিকদের মধ্যে, মাহমুদুর রহমান মজলুম সাংবাদিকদের মধ্যে কিন্তু অন্যতম। আজকে শফিক রহমান স্যারও কিন্তু সেখানে ছিলেন এবং তিনিও সেখানে কথা বলবার চেষ্টা করেছেন। এই যে আমি বলছিলাম যে সম্পাদক মণ্ডলীর সদস্যরা তারা যেভাবে খোলামেলা কথা বলেছেন, এবং একইভাবে কিন্তু কামরুজ্জামান রতন ভাই বললেন তারা বিএনপির প্রধান যিনি মাননীয় প্রধানমন্ত্রী তার সাথে কথা বলেছেন। দেশকে অসহিষ্ণু করলে, হরতাল দিলে, দেশের মধ্যে ভাঙচুর করলে, এই অরাজকতা সৃষ্টি করলে কিন্তু সরকারেরও লাভ নেই, বিরোধী দলের কোনো লাভ নেই, সেই জায়গাটা কিন্তু কথা বলেছেন। এবং খুব স্পষ্টভাবে কিন্তু আমি শুনেছি যে জনাব শফিক রহমান তিনি কিন্তু পরামর্শ দিয়েছেন আপনি সম্পাদকদের সাথে জামায়াতের আমিরের যে বৈঠক, তাদের দলের যে ব্রিফিং, এই সার্বিক অবস্থায় কামরুজ্জামান রতন ভাইয়ের যে মন্তব্য, তিনি কিন্তু কোনোভাবে একতরফাভাবে বলেননি। তিনি বলছেন সরকারের সমালোচনা থাকলে গঠনমূলক সমালোচনা করবেন, দোষ থাকলে কথা বলবেন, কিন্তু আপনি কলাপস করলে কোনো লাভ নেই। সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখেন? ধন্যবাদ। আমি জামায়াতে ইসলামী আজকে সম্পাদকদের সঙ্গে যে বৈঠক করেছেন, এই জন্য আমি জামাতকে ধন্যবাদ দেই। কারণ আপনার যে সম্পাদক বা পত্রিকা তো একটা আপনার আয়না সমাজের, তাদের কর্তা ব্যক্তিদেরকে জামাত ডেকেছে, তাদের সঙ্গে মত বিনিময় করেছে, দেশের সার্বিক অবস্থা সম্পাদকরা কোন দৃষ্টিতে দেখছেন সেটা জানার চেষ্টা করেছেন। এই জন্যে জামাতকে আমি সাধুবাদ দেই। তবে জামাতকে যে পরামর্শ সম্পাদকরা দিয়েছেন, সেই পরামর্শ জামাত কতটুকু অনুসরণ করবে সেটা সামনের দিনগুলোতে আমরা বুঝতে পারবো। কারণ তারা তো সবসময় যে গণভোট এবং জুলাই সনদ নিয়ে যেগুলি বলছে এবং মাঠ গরম করার বা যে কোনো মূল্যে আদায় করার কথা বলছে, সেই ব্যাপারেই সম্পাদকরা সতর্ক করেছে যে এমন কোনো কর্মসূচি দেওয়া যাবে না যেন দেশ অস্থিতিশীল হয়। কারণ এই দেশকে অস্থিতিশীল করার যে আপনার ইতিহাস, সেইখানে জামাতেরও ভূমিকা আছে। আপনি দেখবেন যে যে কোনো দেশের রাজনৈতিক সিদ্ধান্তে কখনোই জামাত একসেপ্ট আপনার এই জুলাই আন্দোলন, সেই সময়টুকু ছাড়া জামাত কখনোই রাজনৈতিক কোনো বড় সিদ্ধান্তে সঠিকভাবে পদক্ষেপ নিতে পারে নাই। যেমন 86-তে এরশাদের আমরা পতন হয়তো 87-তে হয়ে যেত যদি না আওয়ামী লীগ জামাত মিলে এরশাদকে সমর্থন না করতো। তখন এককভাবে বিএনপি এরশাদের বিরুদ্ধে লড়াই করেছে, এবং রতন ভাইয়ের মতো লড়াকু মাঠে তখন আমরাও করেছি। আমরা হয়তো উনি বড় স্কেলে করেছেন,
এই জন্যে আমি এবং উনার যে ভূমিকা এই যে দীর্ঘদিন আবার হাসিনার গভর্নমেন্টের বিরুদ্ধে মাঠে থেকে, এবং দেখবেন যে বিএনপির সবসময় কিন্তু পজিটিভ রাজনীতি ছিল, কিন্তু জামাত তা করে নাই। আপনার 96 সালেও যে আপনার 95-96-তে বিএনপি সরকারের বিরুদ্ধে যে দেশব্যাপী, এই যে আপনি একটা হিসাব দিয়েছেন যে 91 থেকে 96তে আনুমানিক 173 দিন হরতাল, এটা পার্টনার ছিল জামাত। জামাত আপনার আওয়ামী লীগের সঙ্গে তখন আন্দোলন করেছে বিএনপির বিরুদ্ধে, দেশকে অস্থিতিশীল করেছে। তারপর ধরেন যে আপনার যে 2001-এ একসাথে সরকার গঠন করলো দেশ, আপনার সেই সময় তো বিভিন্নভাবে জামাত সরকারে ধরেন যে দক্ষিণপন্থী যে বাংলা ভাইয়ের উত্থান ইত্যাদি ইত্যাদি একটা জামাতের ভূমিকা ছিল বলে অনেকে বলে, এবং এটা বিভিন্ন আপনার বিদেশি রিপোর্ট থেকে বেরিয়ে আসছে। এগুলি সেই সময় প্রমাণিত। এবং 2007-এ যে 1/11 হলো, দেখবেন জামাত খুব ভালো অবস্থানে ছিল, সমস্ত ঝড়ঝাপটা বিএনপির বিরুদ্ধে গেছে, জামাত কিন্তু বিএনপির পাশে দাঁড়ায়নি। এটা আপনার জামাত কিন্তু আপনার মানে উনাদের অতীত ইতিহাস আমাদেরকে ভালো কোনো মানে চিত্র দেয় না। সুতরাং সম্পাদকরা ওইটাই বারে বারে জোর দিয়েছে যে আপনারা এখন প্রধান বিরোধী দল, আপনারা গঠনমূলক করেন, আপনারা প্রতিবাদ করেন, বা দেশটা যেন অস্থিতিশীল না হয়। এমনি আমাদের অনেক ক্রাইসিস, এত বছর 15 বছরের যে আপনার আমাদের এত দুর্নীতি, এত আপনার মানুষের ক্ষয়ের গুম খুন, এরপরে দেশটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সবার সহযোগিতা দরকার। এইটাই সম্পাদকরা আপনার বারে বারে বলেছে যে আপনারা ধৈর্য ধরেন। আর আমি যদি আপনি সময় দেন আমি আরও দু একটা কথা বলতে চাই। জামাতের যেটা আমি সম্পাদকদের সঙ্গে কয়েকজনের সঙ্গে আলাপ করলাম, আমাদের নিজেদের পত্রিকারও সম্পাদক বললেন যে এইখানে জামাত সম্পাদকদের যে মিটিং ছিল তাদের দৃষ্টিভঙ্গিতেই সমস্যা আছে। তারা পুরা আপনার 15 বছর আন্দোলনকে 36 দিনের আন্দোলন মনে করে, যেটা পুরোপুরি রং। আপনার 15-16 বছর বিএনপির উপর যে স্ট্রিম রোল চলেছে, মানুষের যে আন্দোলন, খুন গুম, হেফাজতের উপর আপনার কিলিং, আপনার একতরফা ইলেকশন, এগুলি সব তো মানুষকে বিষিয়ে তুলেছে। এটা নট হাসিনা 36 দিনে পতন হয় নাই। আপনি বললেন মজলুম সম্পাদক শফিক রেহমান, মাহমুদুর রহমান, ওনারা 36 দিনের আপনার মিটিংয়ে সমস্ত ছবি তারা তাদের বোর্ডে তাদের মিটিং রুমে টাঙিয়েছে 36 দিনের। এই যে সম্পাদক মাহমুদুর রহমান আপনার রক্তাক্ত হয়েছে, শফিক রহমান জেলখানায় স্ট্রোক করে চোখ কান হারিয়েছে, উনাদের কোনো ছবি নাই। কোনো এই যে ইলিয়াস আলী গুম হয়েছে, হেফাজত কিলিং হয়েছে, ওই কোনো ছবি নাই। শুধু 36 দিনের। 36 দিন তো সব কিছু না। যদি জামাত মনে করে আমরাই 36 দিনে এনসিপি যেটা জুলাই সনদ, গণভোট, এইটাই মনে সব কিছু, ওরা তো বিএনপির উপর আস্থা রাখতে পারছে না। এটা তো ভালো লক্ষণ না। বিএনপি তো আপনার বলেছে তারা অক্ষর অক্ষরে পালন করে, তাই সময় দিতে হবে। এবং সম্পাদকদের এইটা সুর ছিল যে আপনারা 5 বছর সময় দেন, 5 বছর আপনার গভর্নমেন্ট চালাক, একটা নির্বাচনের মাধ্যমে আপনি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আপনারা তাদের অপকর্ম বা খারাপ কাজের সমালোচনা করেন, সংসদে করেন, রাস্তাতেও করেন, কিন্তু আপনার ওই যে মারদাঙ্গা, হরতাল, গাড়ি ভাঙচুর, এইগুলির চিন্তাও করেন না। 5 বছর দেখেন, 5 বছর পরে আবার ইলেকশন হবে তত্ত্বাবধায়ক সরকার আমলে, এবং সুষ্ঠু ইলেকশন হলে আপনারা ওই সুবিধাটা নেবেন। দেশ এইভাবে করে তো এগিয়ে যাবে নিশ্চয়ই। এটাই উনার সম্পাদকদের আপনার পরামর্শ ছিল। নিশ্চয়ই। মাননীয় এমপি মহোদয়, আমরা মন্ত্রী পরিষদের রদবদল দেখেছি, যেহেতু মহামান্য রাষ্ট্রপতি হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাদের সকলের ভোটে নির্বাচিত হয়ে তিনি বঙ্গভবনের বাসিন্দা এখন হয়েছেন। তার স্থলাভিষিক্ত যিনি হয়েছেন তিনি অত্যন্ত একজন সজ্জন ব্যক্তি, শিক্ষকতা করেছেন। ডক্টর আব্দুল মঈন খান স্যারের কথা বলছি,
পল্লী উন্নয়ন ও সময় মন্ত্রণালয়ের দায়িত্বে। তিনি প্রথম দিনে যে কথাটি বলেছেন যে আমি কোট আনকোট করে বলছি, আমি জানি না যে বাংলাদেশ তো দূরের কথা, ইভেন দুনিয়ার অন্য দেশও এই অল্প সময়ের ভিতরে এত বৃহৎ পরিমাণে দুর্নীতি অন্য কোনো সরকারের হয়েছে কিনা সেটা আমার জানা নেই। মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান তিনি তার বক্তব্যের মধ্যে যেটি বলবার চেষ্টা করেছেন যে বিগত শাসন আমলের দুর্নীতি, অন্যায়, অত্যাচার, গুম, খুন, হত্যা সব কিছু নিশ্চয় বলেছেন, এবং সেখান থেকে কিন্তু কেউই মুক্ত ছিলেন না। আপনিও মুক্ত ছিলেন না, সাংবাদিকরাও মুক্ত ছিল না, দেশের ব্যবসায়ীরাও মুক্ত ছিল না, কোনো না কোনো ফরম্যাটে অত্যাচারিত হয়েছে। ডক্টর আব্দুল মঈন খান স্যারের এই বক্তব্যটাকে আপনি কীভাবে দেখেন? ডক্টর আব্দুল মঈন খান খুব একজন বিজ্ঞ মানুষ এবং সজ্জন। উনিও একেবারে সাদাসিধে মানুষ এবং বাড়িয়ে কমিয়ে কথা বলা উনি পছন্দ করেন না। ওনার একটা হিস্ট্রিক্যালি ওনার একটা সফলতার রক্তস্নাত একটা ধারাবাহিক ওনার মধ্যে কিন্তু নামের সুবিচারী বলতে হবে। সেটা হলো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার একটা প্রশ্ন আসছে, তখন কিন্তু এই সফলতাটা ডক্টর মঈন খানের বাবা ডক্টর মোমেন, উনি কিন্তু দায়িত্বটা জিয়াউর রহমান ওনাকে দিয়েছিলেন। উনি কিন্তু সফলভাবে এই দায়িত্বটা পালন করেছিলেন এবং একটা দুর্ভিক্ষ একটা কবলিত একটা জাতি হিসাবে যেই জায়গায় চলে গেছিল বাংলাদেশটা, উনি কিন্তু সফলতার সহিত প্রমাণ করে দেখিয়েছেন যে না, এই বাংলাদেশও ঘুরে দাঁড়াতে পারে এবং স্বয়ংসম্পূর্ণতা খাদ্যের ক্ষেত্রে যে সফলতাটা, এটা কিন্তু ওনার বাবার ক্ষেত্রে কিন্তু এটা হয়েছিল। তো ওনার সন্তান উনি বাস্তব অবস্থাটা বলেছে যে ফেসিস্টের রেখে যাওয়া আমি কি অবস্থাটা আমি পেলাম, পাওয়ার পরে সারা বিশ্বে এই ধরনের লোপাট উনি দেখেননি। উনি মন্ত্রণালয়ে প্রথম দিন দায়িত্ব নিয়েই, এর আগে তো ওনার একটা তো বিচার বিশ্লেষণ এবং রাষ্ট্রের খবর, বিভিন্ন রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা তো উনি জানেন, উনি বিজ্ঞ মানুষ। আবারও আমি বলেছি, কিন্তু ওনার যদি অ্যানালাইসিসগুলো এবং উনি যেভাবে আমরা দেখেছি বিভিন্ন মঞ্চে নয়, বিভিন্ন যখন জ্ঞানভিত্তিক প্রজ্ঞাভিত্তিক ওনার আমরা বিশ্লেষণধর্মী আমরা বক্তব্যগুলো শুনতাম, ওইখানে অনেক কিছু শেখার ছিল। কেন? অথেন্টিকেশন ছিল, ম্যাটেরিয়াল ছিল, যে উনি তো জেনে একটা টপিক্সের উপর আলোচনা করার আগে ওইটার উপর সম্যক একটা ধারণা নিয়ে কিন্তু আমাদের ব্রিফ করতে আসছেন। ওনার প্রেজেন্টেশনটা এত চমৎকার ছিল, আমাদের ওইখানে আমাদের মনে করেন যে নোট করতে হতো। আমি ব্যক্তিগতভাবে আমি 2-3 বার আমি যখন বক্তব্য বলে দেখেছি, আমার একটা প্রিপারেশন ছিল, দেখি স্যার কি বলে, ওইখান থেকে আমি নিজেকে পয়েন্ট আউট করে তার মানেটা কি। উনি বিশ্লেষণধর্মী মানুষ এবং এটা ওনার অভিজ্ঞতা আলোকটা এরকম, উনি অ্যানালাইসিস করেন এবং উনি পড়াশোনা করে সোজা কথা এই বাংলাদেশে যা কথা বলেছেন ওইটার উপরে কথা বলেছেন। এখন আসেন, যেহেতু এটা চ্যালেঞ্জ, তো উনি কি চ্যালেঞ্জ হতে এই বয়সে নিয়েছেন, নিশ্চয়ই আমি মনে করি উনি যথার্থ চিত্রটা তুলে ধরেছেন এবং এইখান থেকে উনি যে চ্যালেঞ্জটা নিয়েছেন, এর থেকে বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে হবে এবং তারেক রহমানের যে স্বপ্ন, বিভিন্ন এই প্রতিকূলতার মধ্যেও আমি যে বাংলাদেশে কিভাবে আবার ওনার সেক্টর এলজিডি মিনিস্ট্রিতে যা আমি পেয়েছি, এর পরে আমাকে কিভাবে রিহিলিংগুলো করে করে আমার কাঠামোগতভাবে এই বাংলাদেশটাকে আবার মজবুতি একটা অবস্থানে নিয়ে যেতে হবে। আমার মনে হয় উনি আশাবাদী মানুষ এবং উনি কার্যে পরিণত করে এটার সফলতাটা নিশ্চয়ই এই সরকার এবং তারেক রহমান, যেহেতু ক্যাবিনেটে এত বড় একটা দায়িত্ব পেয়েছেন এবং তারেক রহমান তার উপর আস্থা বিশ্বাসের উপর যিনি প্রধানমন্ত্রী ওনাকে দিয়েছেন, আমার মনে হয় উনিও বাবার মতো এই বাংলাদেশকে আবার কন্ট্রিবিউট করতে পারবেন এবং আমরা ওনার শুভকামনা করি। এবং আপনার এই শো থেকে বলতে চাই যে স্যারের প্রতি আমাদের পার্লামেন্টের মেম্বার হিসাবে ওনাকে সর্বতভাবে সহযোগিতা করব এবং ওনার কাছে আমার এলাকার উন্নয়নের জন্য ওনার কাছে আমি যাব। নিশ্চয়ই উনি এলাকার বাস্তব অবস্থাটা দেখে সরকার যে সামর্থ্য অনুযায়ী আমাদের এলাকার জন্য উন্নয়নের যে আমাদের দোরগোড়ায় পৌঁছে দেবেন এবং উনি এই কাজে সচেষ্ট হবেন এবং পুরো আমার এলাকা না, সারা বাংলাদেশকে ওইভাবে একটা রোড ম্যাপের মধ্যে এনে একটা সমন্বয় করে বাস্তব অবস্থা আমার যা আছে এই পুঁজির মধ্যে উনি বেস্ট এফোর্টটা উনি দেবেন এবং সফলতার সহিত উনি ইনশাল্লাহ বেরিয়ে আসবেন এবং রাষ্ট্রের জন্য সুনাম বয়ে আনবেন। জি, ডক্টর আব্দুল মঈন খান স্যারকে স্বাগত জানাই। এই মন্ত্রণালয়টা অত্যন্ত চ্যালেঞ্জিং মন্ত্রণালয়, বিতর্কিত বলবো না, এই কারণের জন্য বিগত শাসন আমলে আমরা দেখেছি যে এলজেডি মন্ত্রণালয় কিন্তু দুর্নীতির বড় আখড়ার একটা বড় মন্ত্রণালয় ছিল। তিনি আরেকটা কথা বলেছেন সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে, আমি সজীবন আসিস ভাই আপনার উদ্দেশ্যে বলছি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্থানীয় সরকার নির্বাচিত জনপ্রতিনিধিদের সরিয়ে দেওয়ার প্রসঙ্গে তিনি বলেছেন তারা আবার দায়িত্বে ফিরতে চাইলে আইনি জটিলতা তৈরি হবে কিনা, এটি সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। এর জবাবে তিনি বলেছেন, ডক্টর মঈন খান স্যার বলেছেন যে তাদের নির্বাচনের বৈধতা ছিল কিনা
ইন্টারিম গভর্নমেন্ট সময় যারা জনপ্রতিনিধি ছিলেন তারা কি সত্যি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত ছিলেন? তারা কি সত্যিকারই কোনো নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন, নাকি দিনের ভোট রাতে হয়েছিল, নাকি ভুয়া ভোট হয়েছিল, নাকি ভুয়া ব্যালট হয়েছিল, নাকি ডিসিএসপিদের কারণে নির্বাচিত হয়েছিল? এই প্রশ্ন তিনি উত্থাপিত করেছেন সাংবাদিকদের সাথে আলোচনাকারে। দিনের ভোট রাতে, এটি তো আমাদের একেবারেই মুখস্থ হয়ে গেছে, বাচ্চারাও এখন কবিতার মতো বলতে পারে, ছন্দে ছন্দে বলতে পারে। আপনি মাননীয় মন্ত্রী ডক্টর মঈন খান স্যারের এই বিশ্লেষণটাকে আপনি কিভাবে দেখেন? জি, ধন্যবাদ। না, উনি এটা তো ঠিকই বলেছে, এটা তো সবাই জানে যে আপনার 14, 18, 24 ইলেকশন একটাকে বলা হয় আপনার বিনা ভোটের ইলেকশন, 14 আপনার, আর 18কে বলা হয় রাতের ভোট, মানে আর 24কে আমি ডামি নির্বাচন। মানে এটা একটা বাংলাদেশে প্রবচন হয়ে গেছে, নির্বাচন যে এরকম হতে পারে এটা আওয়ামী লীগ একটা নতুন দৃষ্টান্ত স্থাপন। আর এই প্রেক্ষিতে যে উনি বলেছেন যে শেষ যারা জনপ্রতিনিধি বা ইউনিয়ন চেয়ারম্যান এদিকে সরান, এটা তো হবেই, কারণ তারা তো জনগণের ভোটে ছিল না, জনগণের আস্থা নাই। সুতরাং আপনার নির্বাচিত সরকার তো আপনার তারা যেহেতু আপনার 2/3 আসনে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়েছে, সুতরাং দেশ পরিচালনার জন্যে আপনার গ্রাসরুট লেভেলে বা এই যে ইউনিয়ন পরিষদ আপনার তৃণমূলে কিভাবে প্রশাসন বা আপনার এই জনপ্রতিনিধিদের যারা শূন্যতা আছে সেটা কিভাবে পূরণ করবে, সেটা তো সরকার সিদ্ধান্ত নিবে এবং সে তাদের কাজের সুবিধার্থে, উন্নয়নের, এলাকার উন্নয়নের সুবিধার্থে এবং এলাকার মানুষের এটা আপনার অবশ্যই এখানে তাদেরও আপনার সম্মতি থাকবে, কারণ যে তারাই বিএনপিকে ভোট দিয়ে তো ক্ষমতা এনেছে, তাদের সিদ্ধান্তই জনগণের সিদ্ধান্ত হিসাবে আমাদের মনে করতে হবে। এখানে আমি মনে করি না কোনো ভুল হয়েছে, বরং সামনে আপনার স্থানীয় নির্বাচন কতটা ফেয়ার এবং সুষ্ঠু হয় সেটা আমাদেরকে দেখতে হবে, সেই ব্যাপারে আমাদেরকে পরিবেশ তৈরি করতে হবে, বিরোধী দলকে চাপ দিতে হবে, বিরোধী দলকে আলোচনা করতে হবে, বা আপনার আমাদের যারা সিভিল সোসাইটি আছে তাদেরকে বিভিন্নভাবে প্রেশার দিতে হবে যেন সামনে যে লোকাল ইলেকশন হয় সেটা যেন সুষ্ঠু এবং আপনার কোনো বিতর্ক না থাকে। এবং এটা তো আপনার খুব বড় একটা সিদ্ধান্ত নিয়েছে যে আপনার আগের মতো আপনার ইন্ডিপেন্ডেন্টলি করতে হবে, এখানে কোনো দলীয় প্রতীক থাকবে না, যেটা মানে খুবই একটা খারাপ উদাহরণ সৃষ্টি করেছিল আওয়ামী লীগ, ওইখান থেকে বেরিয়েছে একদম আবার জনগণের হাতে তাদের জনপ্রতিনিধি কোনো প্রতীক থাকবে না, একদম রিয়েল প্রতিনিধি নির্বাচনে সুযোগ তৈরি হওয়া দরকার, ওইটাই আবার ফিরিয়ে এনেছে। এটা তো আমরা সামনে দেখবো যে ওই ইলেকশনটা যেন সুষ্ঠু এবং সুন্দর হয়। আর দুর্নীতির ব্যাপারে ভাই বললেন, যেটা আপনিও বললেন, যে আমি এইখানে দুর্নীতি কিন্তু আপনার মানে আওয়ামী লীগও একটা নতুন ডাইমেনশন তৈরি করে দিয়ে গেছে। মেগা প্রজেক্টে আপনার হঠাৎ করে আপনার 2,000 কোটি টাকা বা 10,000 কোটি টাকার প্রজেক্ট 20,000 কোটি টাকা হয়ে যায়, এটা দুনিয়ায় কোথাও হয় না, এমনকি বাংলাদেশও অতীত হয় না। এটা একটা মেগা প্রজেক্ট, যেটা আজকে আমাদের রিজভি ভাই বললেন, রুহুল কবির রিজভি, যে মেগা প্রজেক্টও নাই, দুর্নীতিও নাই। না, দুর্নীতি আছে, কিন্তু ওই বড় দুর্নীতি এত তাড়াতাড়ি হবে না। আপনার গভর্নমেন্ট একটা ওই যে ঘুষের একটা ওয়েবসাইট করছে না, সেখানে দেখবেন যে অনেক তাড়াতাড়ি হবে না, পরবর্তীতে হবে এরকম না, না হবে না, এটা তো কন্টিনিউয়াস প্রসেস। আপনি যখন জবাব দিতে থাকবে, আপনি তো আগে কোনো জবাব দিতে ছিল না, আপনি তো একদিনে ডে নাইট আপনি তো চেঞ্জ হবে না, আপনার সময় যেতে দেন, আপনার সংসদে এটা নিয়ে প্রশ্ন করুক। আগে তো সব নিজেদেরই ছিল, নিজেরাই ভাগাভাগি করে, এখন তো আপনার একটা জবাবদিহিমূলক সংসদ আছে। এটা যদি কন্টিনিউ করে, এইসব দুর্নীতি অনিয়ম কমে আসবে আস্তে আস্তে, এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। বাট আমাদের যে বড় দুর্নীতিটা হতো কেন, ওইটা বলছি। এবং আপনার ছোট দুর্নীতি, আপনাকে একটা উদাহরণ দিব, আপনি যদি একটু সময় দেন, ভিন্ন প্রসঙ্গ। আপনার বিটিভিতে
বিটিভিতে আপনার আপনার কোনো বাজেট নাই, কোনো মানে আপনার গত 6 মাসে কোনো চেক আপনার হয় না, বাউন্স করে। এরকম হয়েছে অনেকে চেক দেয়, দিলে কোনো টাকা নাই, শিল্পী সম্মানে কোনো আপনার নতুন প্রোগ্রাম নাই। সেইখানে ঈদের আনন্দ মেলায় তারা 40 লাখ টাকার বাজেট করেছে, এবং এই টাকাটা তারা কোথা থেকে আপনার তথ্য মন্ত্রণালয় পাস করেছে, বিটিভি পাস করে, যেটা বিটিভির মহাপরিচালকই জানে না। এটা কয়েকটা ব্যক্তি আপনার যেখানে আপনার স্ক্রিপ্ট লেখার জন্য 20,000 টাকা দেওয়া দরকার, সেখানে 2 লাখ টাকা দিয়েছে। একটা সফলতা হচ্ছে বিনা খরচে তো খেলা নিয়ে আসছে। না না, ওইটা তো বিনা, ওই দুর্নীতি তো আপনার খেলার লাইসেন্স কাকে দিয়েছিল? তোমার কনস্ট্রাকশন, যাদের খেলার সাথে কোনো সম্পর্ক নাই, মানে টাকা দেওয়ার জন্যে, আপনার টাকা দেওয়ার জন্য কত ফন্দি ফিকির, মানে রাষ্ট্রের টাকা, এখানে জনগণের ট্যাক্সের টাকা আপনি দিয়ে দিচ্ছেন, মানে মনে করছে যে এটা ওই যে দরিয়ামে ঢাল। যে আমি এটা বিরতি দিতে চাই, তবে আমি একটা প্রশ্ন তুলে রাখতে চাই রতন ভাই আপনার জন্য। আমি যাবার সময় যদি বইটি সাথে থাকে আপনাকে দিব। আমার একটা লেখা ছাপা হয়েছিল যখন এই প্রতীক দিয়ে নির্বাচন করা হয়েছিল, নির্বাচনের পরপরই যখন একতরফাভাবে একটি মার্কার দলদেরকে নির্বাচিত করা হলো, মেম্বারদের কিন্তু কোনো প্রতীক ছিল না। আমার লেখাটার শিরোনাম ছিল চেয়ারম্যানের ভোট ওপেনে, মেম্বারের ভোট গোপনে। তার মানে তুমি যে ভোট দিতে আসবে কেন্দ্রের মধ্যে, চেয়ারম্যানেরটা আমার সামনে সিল মেরে যাবো, মানে চেয়ারম্যানের প্রার্থী যিনি ছিল তার লোকের সামনে। আমার লেখাটা আছে, আপনাকে দিবার চেষ্টা করবো। মেম্বারের ভোট তুমি যাকে খুশি তাকে দাও, আমরা সে আলোচনায় ফিরবো। এই প্রশ্নটা তুলে রাখলাম আপনার জন্য। বিনা ভোটের নির্বাচন, রাতের নির্বাচন, দিনের নির্বাচন, সব কিছু মিলিয়ে। প্রিয় দর্শক, আমরা ইসলামী মির্জা শুভরাত্রিতে একটা প্রথম বিরতি নিতে চাই। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন মাননীয় সংসদ সদস্য, মুন্সিগঞ্জ 3 আসন থেকে নির্বাচিত কেন্দ্রীয় বিএনপি সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, সাবেক তুখোর ছাত্রনেতা জনাব কামরুজ্জামান রতন, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, দৈনিক জায়জাদিনের ব্যবস্থাপনা সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক সজীব আসিস। আমরা একই আলোচনা নিয়ে প্রথম বিরতির উপর অল্প কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। প্রদর্শক, ইসলামী মির্জা শুভরাত্রিতে ফিরে এসেছি। কথা বলছিলাম সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। আমরা জাতীয় সংসদ, রাজপথ এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এবং লন্ডভন্ড অর্থনীতি নিয়ে কথা বলছিলাম। যেভাবে দেশটাকে একেবারেই বিশৃঙ্খল অবস্থায় ফেলে গেছে, সেখান থেকে টেনে তোলার বিষয় নিয়ে কথা বলছিলাম। আমি মাননীয় মন্ত্রী সমাজ কল্যাণ, মাননীয় এলজিআরডি মন্ত্রী মহোদয়ের বক্তব্যকে রেশ ধরে একটা প্রশ্ন তুলে রেখেছিলাম যে চেয়ারম্যানের ভোট ওপেনে, মেম্বারের ভোট গোপনে। এবং সেই সময় মনে আছে নিশ্চয়ই প্রিয় দর্শক আপনাদের, যে যখনই এই স্থানীয় একটা নির্বাচনে, যেখানে স্কুল কলেজের শিক্ষকরা, মাদ্রাসার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, সমাজচিন্তকরা যেখানে নির্বাচনে অংশগ্রহণ করে, সেটাকেও কিন্তু রাজনীতিকরণ করা হয়েছে। এবার সেটি হয়তো থাকছে না। তো আমি এই চেয়ারম্যানের ভোট ওপেনে, মেম্বারের ভোট গোপনে আমি একটা লেখা লিখেছিলাম। কারণ রতন ভাই সেই ভোট নিয়ে একটু কথা বলবেন কিনা? কিরণ ভাই, আপনার ফিরে দেখা সেই সময়, এবং আপনি ওখানে একটা আলাদা টপিকস লিখেছেন, সে সময় গেলে সাধন হবে না। আপনার যে জিনিসটা নিয়ে 2013 থেকে 17 পর্যন্ত লেখার অংশগুলো। আচ্ছা, ওটা আমি পড়বো। আপনার থ্যাংক ইউ আপনার মানে বইয়ের জন্য। সেটা হলো, আপনারা যেই আপনার স্থানীয় নির্বাচনে যে আলাপটা হচ্ছিল, এই আলাপটা কি আমাদের খুবই দরকার? মানে এই নির্বাচনটাও কিন্তু কুলুষিত করা হয়েছে। আমি বলছি যে মানে আমি ওটাকে ফাসিকি গণতন্ত্রের যে প্রবক্তা, ফেসিস্ট যার নামটা বলতে হতো আমাদের এখন, কারণ ওটা তো অপ্রাসঙ্গিক হয়ে গেছে। যে গণতন্ত্রের নামাবলিতে এই দেশটাকে যে কুলুষিত করেছে, কোনো মানদণ্ডেই ওটাকে কোনো দেশের রাষ্ট্রের কোনো মানে এটা ভালো কিছু আপনি যে আলোচনা করবেন, এই যে আমি কেন বললাম, এটা তো আমাদের সময়ের দাম আছে। আলোচনার একটা বিষয়বস্তু নিয়ে যদি আমরা ওইরকম যদি রেলিভেন্ট এবং যেটা জাতির এবং যে এখন বর্তমান যে ক্রাইসিসগুলো আছে, এগুলো নিয়ে যদি আলোচনা করেন, মানুষ কিন্তু খুশি হবে। কারণ আমরা ওই সমস্যাগুলোর মধ্যে আমরা অ্যাড্রেস করলাম, ওইটার উত্তরণের জন্য মন্ত্রী মহোদয়রা যা বলেন এবং আমাদের আঙ্গিকে আমরা চিন্তা করে কোনো ভালো কিছু মানে ইনপুট করে যেতে পারলাম কিনা। শুধু আমি এক বাক্যে একটা কথা বলি, আপনি এখানে একটা কথা লিখেছেন না, রাতের ভোট দিনে বা যে আঙ্গিকে হয়েছে, ওই কুলুষিত অধ্যায়গুলোকে আমরা আলোচনা করতে চাই না। কিন্তু এখানে একটা জিনিস আপনি অ্যাড্রেস করেছেন, ওইটাকে আমি কিন্তু এখন ওইটাকে আমি অ্যাটেনশন আমার প্রতি, আমি যেটাকে আমি এটাকে করব, পয়েন্ট আউট করবো, ডিসিএসপিদের প্রত্যক্ষ সহযোগিতায় যে জিনিসটা হয়েছে, আমি মনে করি আমি এখন একটা মুন্সিগঞ্জ জেলা আমি চালাচ্ছি, আমার দায়িত্বের মধ্যে দিয়ে ওনাদের সাথে আমার করসপন্ডেন্ট অবশ্যই সহযোগিতা করতে হয়। এই ডিসিএসপি মহোদয় ওনারা কর্মশালাতে ওনাদের বিভাগীয়, ডিপার্টমেন্টাল বা সরকারের অনেক কর্তা ব্যক্তিদের সাথে কথা বলে। আমি জানি না, যেহেতু আমি প্রথমবারের এমপি এবং আমি অভিজ্ঞতার সবই আমার নিউলি জাস্ট আমার সবকে জানতে হচ্ছে,
আমার অভিজ্ঞতার ঝুলিতে অনেক বাস্তবতার জ্ঞান আমার খুবই কম মনে করেন, কিন্তু আমি যতটুকু দেখেছি বর্তমান এসপি মহোদয় বা ডিসি মহোদয় ওনারা তো আমাদেরকে, আমি যদি নিয়মের কথাও বলি ওনারও তাৎক্ষণিক আমরা কোনো উত্তর পাই না। তার মানে এই যে দেখেন পলিউটেড করাটা এটা একটা সক্ষমতা কিন্তু, এবং আপনি যে তাদের দিয়ে একটা ফেসিস্টের কাছে ব্যবহৃত হয়েছেন, এই ব্যবহৃত হওয়ার কারণে যারা আজকে চাকরিচ্যুত হয়েছেন এবং দেশ ত্যাগ করেছেন, আমি মনে করি তাদের কাছ থেকে এই বর্তমান প্রশাসনকে লেসন থাকা উচিত। যদি আমি অতীত থেকে কোনো শিক্ষাই না গ্রহণ করি এবং শিক্ষায় আমি যদি নিজেকে মনে করি গড্ডালিকে আমি গা ভাসিয়ে দিব বা আমার বোধহয় ভবিষ্যতে কিছুই হবে না, তো জাতির পরিবর্তনটা কোথায় হলো? আমি যেই জায়গায় আবার আসতে চাই, তারেক রহমান সবাইকে, আমাদের যখন পার্লামেন্ট পেটে মিটিং হয় ওনাকে বলেছে প্রশাসনের কাজকে প্রশাসনকে করতে দেবেন, আপনারা কোনো জায়গায় মিসইউজ তো করাই যাবে না এবং ওনাদেরকে অ্যাবিউজ করে কোনো প্রস্তাবনা আমাদের দেওয়া যাবে না। তাহলে আমার তারেক রহমান কি জিনিসটা আমাকে শিক্ষা দিচ্ছে যে প্রশাসন রাষ্ট্র চালাতে এই কাঠামোটা আমাদের দরকার। পলিটিক্স আমার উন্নয়নের জন্য ওনাদের যে সহযোগিতা সমন্বয় থাকতে হবে। আমি ওই জায়গাটায় বলতে চাই ভোট চুরের তো প্রশ্নই ওঠে না, এবং আমি ম্যানিপুলেট করে সামনে আমার জানি আমি স্থানীয় সরকার ইলেকশনগুলো হবে, ওইখানে আমরা যদি পূর্বের কোনো কায়দায় যদি আমরা একই পথে হাঁটতে চাই এবং প্রশাসন যদি ওইভাবে ব্যবহৃত হইতে চায়, সেটা প্রশাসনের উপর। দেখেন আমার দায়ভার আমি নিতে পারি, আমি অতীতের শিক্ষা থেকে আমি কতটুকু শিক্ষিত হলাম এবং শিক্ষা নিয়ে আমি কতটুকু ইমপ্লিমেন্ট করলাম, এটা আমার ওই দায়বদ্ধতা এবং আমার পরিণতিটা আমাকে বহন করতে হবে। আমরা এই জুলাই আন্দোলন যারা শহীদ হয়েছে, শুধু জুলাই আন্দোলন না ভাই, তো আমার সঠিক বলেছেন সজীব ভাই, যে আন্দোলন 17 বছরের ধারাবাহিক একটা প্ল্যাটফর্ম ছিল, কখনো এটা উঠানামা করেছে এবং ফেসিস্ট আমরা দেখেছি তো কীভাবে বেগম খালেদা জিয়াকে মাজুর করে একটা মিথ্যা, একটা বানোয়াট, এমন একটা নির্লজ্জ, সর্ববে যেটা মিথ্যা, সেই মামলাটা দিয়ে ওনাকে রাজনীতি থেকে তিলেতে নিঃশ্বাস করে দিয়েছে। একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রীর কখনো বা রাষ্ট্রের ক্ষমতা যারা থাকে, আরে যাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে, আমরা তো গল্প জানি। এই কাহিনীর মধ্যে থেকে আমার প্রধানমন্ত্রীকে একটা অরফেনেজ ট্রাস্টের টাকা মেরে খেয়েছে, এই জন্য ওনাকে সাজা দিয়েছে নিম্ন কোর্টে 5 বছর সাজা, যেটা উচ্চ আদালতে যেখানে আরো ন্যায় বিচার পায়, ওইখানে প্রভাবিত করে ওই পাপেট বিচারকরা ওনাকে 10 বছর সাজা দিয়েছে। আপনি দেখছেন পরিণতিটা। একটা গণতন্ত্র একটা মানুষ আজন্ম যিনি বাংলাদেশের গণতন্ত্রের সংগ্রাম করছেন, সেই নেত্রীকে ওরা রাজনীতি আর করতে দেয় না। বিনিময়ে কি হয়েছে, আমার নেত্রীর বিদায়বেলা লক্ষ কোটি মানুষরা দোয়া পেয়েছে, আর যারা এটা করেছে তাদের এই পা এই মাটিতে এখন আর লাগে না। সুতরাং এই মাটি যাদেরকে গ্রহণ করেনি, সুতরাং ওই অভিশপ্ত মানুষগুলোর রেখে যাওয়া কোনো বদমাশি, এবং আমি বলবো প্রশাসনিকভাবে এই ধরনের যারা জড়িত ছিল, আপনি দেখেন ইতিমধ্যে যারা, আপনি দেখেন কোথায় বিদেশ, নাইলে জেলখানায়, নাইলে পরিবারের কাছে দীক্ষিত, কোথায় কে কি অবস্থায় আছে। আমি মনে করি যে পূর্বের কোনো ধারাবাহিকতা যেটা খারাপ দৃষ্টান্ত, ব্যাড এক্সাম্পল, আমার কামিং ডেজে আমার এই বাংলাদেশের তারেক রহমান বলেছেন যে প্রতিটা জায়গায় ন্যায্যতা থাকবে, ন্যায় বিচার থাকবে এবং ইনসাফের সহিত যে রাষ্ট্রটা চলবে, সেখানে ভোটের অধিকার পাবে এবং প্রতিটা জায়গায় উন্নয়নের যে স্বাক্ষরগুলো আমার রাখবে। আমি মনে করি প্রশাসন এবং আমরা যারা জনপ্রতিনিধি আছে, যেখানে আইনের একটা ব্যত্যয় হবে না এবং প্রপার যে আমার গাইডেন্স আমরা যেটা দেবো এবং ওনাদেরকে যেটা দিবে, এটা একটা সমন্বয়ের মধ্যে দিয়ে সম্মানজনক, যেটাতে কোনো দুর্নীতির আস্থা গন্ধ থাকবে না। এবং এইভাবেই জাতীয়তাবাদী দলের যে সরকার, তারেক রহমানের যে আমার ভিশন, এই ভিশনের মধ্যে আমি তার কর্মী হিসেবে আমি মনে করি আমার এত এলাকা আমি সেটা প্রমাণ করে দিব। এবং বাংলাদেশে তারেক রহমানের যতগুলো যেভাবে এমপি মন্ত্রী তৈরি হয়েছে এবং যারা দায়িত্ব নিয়েছে, প্রতিটা জায়গায় যখন আমরা এরকম উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত স্বাক্ষরগুলো রাখতে পারবো, জাতির কাছে যেভাবে জিয়াউর রহমান, যেভাবে খালেদা জিয়া আমাদের কাছে জনগণের কাছে সমাদৃত ছিল, এই পথের অনুসারী হিসাবে তারেক রহমান নিশ্চয়ই তার থেকে আরও বেটার কিছু ইনশাল্লাহ করার চেষ্টা করবেন। যুগের পরিবর্তন হয়েছে, আমার এখানে অনেকগুলো আপনি দেখেন বাইদিস্তাবে তারেক রহমান যতগুলো আধুনিক যুগের ছোঁয়া দিয়ে, আপনার এই যে মোবাইল থেকে আরম্ভ করে যতগুলো আপনি দেখছেন প্রজেকশনগুলো কীভাবে তৈরি হচ্ছে, উনি যেভাবে বাংলাদেশটাকে ওয়ান কার্ড
এই যে আপনার ধরেন আপনার ফ্যামিলি কার্ড, এই কার্ড, বিদেশে আমরা একটা কার্ড যখন আমার থাকবে, এটা দিয়ে আমি টাকা উঠাতে পারবো, আমি পাসপোর্ট করতে পারবো, মানে একটা কার্ডের মানে বদৌলতে আমি পুরো আমার জীবনটাকে এক কেন্দ্রিকে এনে আমি সাজাতে পারবো। এই জায়গায় তারেক রহমান দেশটাকে নিয়ে যাচ্ছে। সুতরাং ক্ষণভঙ্গুর রাজনীতিতে তারেক রহমান যেই জায়গাটায় আমাকে পাঠাতের উপর দাঁড়া করলো, এটা তো জ্বলন্ত আগ্নেয়গিরি লাভার মতো। এই জায়গা থেকে একটা প্রস্ফুটিত বাংলাদেশ, আলোকিত বাংলাদেশের জন্য তারেক রহমান যতগুলো পদক্ষেপ নেবেন, এইটাকে আমি তো বারবার বলি চোখ রাখুন, এবং উনি কে যে কাজটা করছে এটা যদি সঠিক পথের এবং সঠিক কাজটা হয়ে থাকে সমালোচনা করুন, করবেন না সমালোচনা, সঠিক কাজে সমালোচনা করবেন না। যদি উনি লাইনচ্যুত হয়, বলতে দ্বিধা নেই তো, উনি যদি দেশের স্বার্থ রক্ষা করে, গণতন্ত্রের স্বার্থের বাইরে কথা বললে বা কাজ করলে, ইউ মাস্ট হ্যাভ রাইট, সেটা পার্লামেন্টে হইতে পারে, আপনার রাজপথে সেটা হইতে পারে। আমরা তো এইটাই আজকে আমাদের সাংবাদিক, আমাদের সম্পাদক মণ্ডলী বলেছেন, এবং এইটা বলার মধ্যে দিয়ে আমি মনে করি বিরোধী দল সচেতন হয়েছেন, দায়িত্ববোধের ক্ষেত্রে নিশ্চয় ওনারা দায়িত্বশীল। ওনাদেরকে আবার কিন্তু একটা জিনিস জানান দেওয়া হলো যে আপনারা বিরোধী দল হতে পারেন, ভালো কাজের মধ্যে দিয়ে আপনার জনগণের আস্থার মধ্যে থাকেন। জি, সজীব আহমেদ, এটা ছোট্ট করে বলতে চাই, প্রশ্নটি করবার আমার আজকে ছিল না, কিন্তু আমি আবেগ আপ্লুত হয়ে করতেই হচ্ছে আমাকে, যে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরবর্তী সময় বেগম খালেদা জিয়া, তিনি যখন দেশনেত্রী হিসাবে সকলের কাছে সমাদৃত হলেন এবং 3 বারের প্রধানমন্ত্রী, এবং যিনি কখনো কোথাও আপোষ করেননি, যাকে এক কাপড়ে তার বাড়ি থেকে বের করে দেওয়া হলো, পরবর্তীতে দেখা গেল একটা মিথ্যা মামলা, মিথ্যা অজুহাতে, যেটি রতন ভাই বললেন, প্রশ্নটি আজকে আমার করার কথা ছিল না, কিন্তু আমি প্রশ্নটি না করে পারলাম না। এবং তাকে যখন হাসপাতালে রাখা হয়েছিল, ইফতারের সময়, হাসপাতালে নয়, কারাগারে রাখা হয়েছিল, ইফতারের সময় ইফতার ঠিকমতো দেওয়া হয়নি, তাকে হাসপাতালে চিকিৎসা করতে দেওয়া হয়নি। এবং যতটুকু দেখেছি বা শুনেছি, ম্যাথোটিক্স নামে একটি ওষুধ, যেটি আর্থারাইটিস এবং রোগের সাথে সাথে কিডনিটাকে ড্যামেজ করে দেয়, লিভার ড্যামেজ করে দেয়, তাকে এরকমভাবে মিসট্রিটমেন্ট, তাকে মৃত্যুর পদযাত্রী করে দিয়েছে। আজকে মরহুমা বেগম খালেদা জিয়ার কথা সেই স্মরণ পড়ছে। রতন ভাই কারেক্টলি বলে, যে পয়েন্ট আউট করেছে, যারা আজকে এদেশে পা রাখতে পারছেন না তারা কিন্তু পালিয়ে গিয়েছে, কিন্তু বেগম খালেদা জিয়ার সেই বিদায় শ্রদ্ধা, লাখো জনতার যে শ্রদ্ধা, দেশ বিদেশের মানুষের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা কিন্তু বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকে। আপনি বেগম খালেদা জিয়ার প্রতি যে অন্যায় অবিচার হয়েছে, সেটাকে কিভাবে দেখেন? আপনিও কথা বলার সময় একটু আবেগ তাড়িত হয়েছেন দেখছি, আমারও আজকে তো প্রধানমন্ত্রী খালেদা জিয়ার থাকার কথা, ওনার অনুপস্থিতি ওনার সন্তান দায়িত্ব নিয়েছে। আপনার খালেদা জিয়ার শরীর তো বেটার ছিল, উনি আপনার সবসময় ভালো জীবনযাপন করেছেন। উনি আপনার সেনা বাহিনীর একজন কর্মকর্তার স্ত্রী ছিলেন, পরে সেনা প্রধানের স্ত্রী হয়েছেন, প্রেসিডেন্টের স্ত্রী হয়েছেন, বিরোধী দলের নেতা ছিলেন, প্রধানমন্ত্রী 3 বারের। উনি তো ভালো জীবনযাপন করেছেন। তাহলে উনাকে একটা কিন্তু ষড়যন্ত্র করে, একদম স্লো পয়জন করে, উনাকে টার্গেট করে উনাকে কিন্তু পঙ্গু বলেন এবং মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আপনি দেখবেন যে ম্যাডাম, উনার আর্থারাইটিসের যে প্রবলেম, এটা কিন্তু বহু মানুষের আছে। উনি ওই কষ্ট নিয়ে চলতেন, বাইরে ট্রিটমেন্ট করিয়েছেন, দেশে করেছেন, কিন্তু উনার অন্য সমস্যা ছিল না। উনাকে যে আপনার মিথ্যা মামলা যে দিল, যেই মামলা আপনার 111-এর গভর্নমেন্ট দিয়েছে, মানে আওয়ামী লীগ বলতো না এটা তো আমরা দেই নাই, সেটা তারা এক্সিকিউটিভ করছে, কতটা মানে ধূর্ত এবং মানে একটা মানে আপনার ডেভিল হতে পারে, যে তারা তাদের সব মামলাগুলা, আপনার 111-এর মামলাগুলা ক্ষমতায় এসে নাই হয়ে গেল এক নির্বাহী আদেশে। হ্যাঁ, নির্বাহী আদেশে। আর ম্যাডামের মিথ্যা মামলাটা তারা টেনে নিয়ে গেল, এবং সেই মামলাটা এতই হাস্যকর, যেই মামলার টাকাটা ব্যাংকে আরও বেড়েছে, সেই টাকার তসরুপের অভিযোগ। এবং আপনার এই জন্যে তারা, তখন তো আপনার কোর্ট বলে কিছু ছিল না, আপনার ধরেন যে জাস্ট পিএমের অফিস থেকে বা অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যার নির্দেশ দেওয়া হচ্ছে, জজ ওইটা লিখত। ম্যাডামকে আপনার
যখন মিথ্যা মামলায় সাজা দিল তার আগে ম্যাডামকে বলা হয়েছে অনেকবার যে আপনি সাজা দেওয়ার পরে যে আপনি ক্ষমা চান। ম্যাডাম সাথে রিজেক্ট করে, যেই অপরাধ আমি করিয়ে নেয় সেই সাজা চাওয়া তো প্রশ্নই মানে ক্ষমা চাওয়া তো প্রশ্নই আসে না। মানে উনি যে আপোষহীন, শুধু নেতৃত্ব না, উনি ন্যায় সততায় আপোষহীন ছিলেন। উনি যেটা, আর এইটা চিন্তা করেন, একজন সৎ ব্যক্তির, একটা ভদ্র রুচিসম্মত ব্যক্তির বিরুদ্ধে একটা মিথ্যা অপবাদ, এতিমের টাকা মেরে খায় প্রধানমন্ত্রী হেসে হেসে, মানে একদম সাংবাদিকদেরকে এবং যখন বলে তার তোষামতকারীরাও খুব ওইটা উস্কায়, এবং এটা একটা পরিবেশ। এটা আপনার ম্যাডামের উপর কি ধরনের প্রভাব ফেলে মানসিকভাবে? নিশ্চয়ই সুজমান, আপনার মনে আছে তিনি আদালতে দাঁড়িয়ে বলেছেন, এই দেশে আমার ঠিকানা, আমার কোথাও কোনো ঠিকানা নেই। না না, এবং ওইটা তো আমি বলছি যে মানে নানা না প্রেক্ষাপটে না, কথা ওইটা বলছি, তো এবং আজকে- আছেই, ওইটা তো আছে, ঠিকানা তো উনার আমি ছিল, বলছি তার আছে, সততা, তার না না মহত্ব, তার ছিল, মানবতা, আছে। এবং দেশপ্রেম। আপনার বিএনপির এটা আপনার আমাদের রতন ভাই বলেন আর ম্যাডাম বলেন, উনাদের কিন্তু কোনো বিদেশি ঠিকানা নাই। উনাদের এই দেশেই মাটি কামড়ে পড়ে থাকতে হবে। আর উনাদের কোনো ঠিকানা আছে, উনারা লুটপাট করবে, আসলে আবার করবে, করে আবার পালিয়ে যাবে। ওদের এটা পরায়ণ মনোবৃত্তি ওদের মধ্যে আছে, এটা থাকবে, এটা মেনে নিয়েই আমাদেরকে চলতে হবে। বিএনপি আপনার না, এটা বলবেন সেটা আমি ম্যাডামের আমি কষ্টটা আমার, যে আপনাদের সবার যে যে আজকে ম্যাডাম আমাদের প্রাইম মিনিস্টার থাকার কথা, ঠিক আছে, উনাকে আপনার মেরে ফেলা হয়েছে, উনাকে মানসিক টর্চার, শারীরিক টর্চার, ভুল ট্রিটমেন্ট, এবং ভুল ট্রিটমেন্টের ইমিডিয়েট তদন্ত হওয়া উচিত। মানে আসলে আপনার আমাদের পিএম তো একটা ব্যতিক্রম রাজনীতির সূচনা করতে চায় এই দেশে। উনি বলে যে আমার আম্মা বেঁচে থাকলেও কোনো প্রতিহিংসা আমাকে করতে দিত না। ঠিক আছে, কিন্তু আপনার ভবিষ্যতের জন্য তো একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। ম্যাডামকে কেন এইভাবে করে মানে আসলে অনেক বিশ্লেষণ হয়েছে। আমি রতন ভাইয়ের কাছে আসবো। আমি আরেকটা প্রশ্ন তুলে দিতে চাই। ম্যাডামকে যখন জেলখানায় রাখা হলো, হাজতে রাখা হলো, সেখানে ইফতারি দেওয়া হতো না ঠিক মতো। আবারও প্রসঙ্গ বলছি, কিছুক্ষণ আগে বলেছি, তেলাপোকা ইঁদুর সেই কক্ষের মধ্যে স্যাঁতস্যাঁতে রুম ছিল, পুরানো আজকে আপনার পরিত্যক্ত জেলখানা। এবং আপনার আজকে মনে আছে নুসরাত, ফেনী নুসরাত মামলার রায় আজকে হয়েছে, সেখানে কিন্তু অনেককে খালাস দিয়েছে, অনেককে ফাঁসির আদেশ যেটা সেটা বহাল রাখা হয়েছে। সেখানে তিরস্কার করা হয়েছে আগের বিচারককে, এতজনকে কেন অভিযুক্ত করা হয়েছিল। আপনি যেটা বলছিলেন, যেখানে 5 বছরের সাদা নিম্ন আদালত দিল, উচ্চ আদালতে আজকে কিন্তু নুসরাত হত্যাকাণ্ডে ফেনীর সেই নুসরাত, যাকে মাদ্রাসার শিক্ষার্থী, তার ওখানে অনেককে খালাস দিল, উচ্চ আদালতে গিয়ে ন্যায় বিচারের কথা বলা হলো। আর সেখানে মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে এই ধরনের পরিণতি দিয়ে যেত। আমি প্রশ্নটা করলাম না, আপনি আপনার উত্তরের দিকে আসেন, কি বলতে চাচ্ছি। আপনি দেখেন, তারেক রহমানের একটা আদেশ দিলেন জজ কোর্টে, ওই জজ সাহেব দেশেই থাকতে পারলেন না। না, আপনি যে আমাকে বিচারক বানালেন, আমি বিচারক তো মেটেরিয়াল কাগজের উপর, তো আমি ডকুমেন্টসের উপর, তো তাকে আপনি দেশে থাকতে দিলেন না। আচ্ছা, কোনো অপরাধকেই আমি অপরাধী সাব্যস্ত করতে চাই। আচ্ছা, আমি বেগম খালেদা জিয়া মুসলমান ছিলেন, তাই না? আপনাদের টকশোতে আমি দেখছি, যেটা আমাকে খুব, মানে কি, আমার হৃদয়ে খুব কষ্ট দিত। এইখানে এসে অবরোধভাবে বলতো, খালেদা যে এতিমের টাকা মেরে রাখে, আপনি যদি আমার করেন, এই ফকিরের ভিক্ষার টাকা তুই রতন মেরে খাইছিস, কেমন লাগবে? আমি রাজনীতিবিদ, আমি ঠিক আছে, আমার করাপশন থাকতে পারে, কিন্তু একজন মুসলমান হিসাবে একটা কুয়েতি একটা ফান্ড, জিয়া রহমানের প্রতি শ্রদ্ধা করে একটা মাদ্রাসার একটা কাজে, ধর্মীয় ব্যক্তিগত ফান্ডে উনি এটা দিয়েছেন, এইটার উপর যে জাজমেন্টটা করলেন, এবং রাজনীতিতে একটা উসিলা করে আপনার নাই করে দিলেন। যে ব্যক্তিটা এই কাজটা করলো, এবং আস্ফালনগুলো আমরা দেখতাম, মানে আপনি আমাকে অবিচার করেছেন, অবিচারের উপর আপনি বয়ান তৈরি করেছেন, ভুলটাকে আপনি রাইট করতে চেয়েছেন, একটা আপনার জুলুমকে আপনি এইখানে এসে এই টকশোতে আপনারাই মনে করেন তাদেরকে প্রতিষ্ঠিত করছেন, আপনারা সুফি বেগম খালেদা জিয়া চোর। এই যে এই জিনিসটা, আমি যদি আমার ক্ষেত্রে যদি আমার কষ্ট লাগে, আমার নেত্রী, আমরা মাতুল্লাহ, আমরা আদর্শিকভাবে তো ওনাকে ওই সম্বোধনটা বা ওইভাবেই ওনাকে আমরা ওই স্থানটা আমরা বসাই। আর যে বলছে, আরে সে নিজের মুখে বলছে তার চাকর বলে মানে 400 কোটি টাকা নিয়ে গেছে, আপনার তার অর্থমন্ত্রী বলছে
এই শেয়ার বাজারের আমার প্রান্তিক মানুষের লোপাট করে চেহারা যেগুলো লুটেছে কইটা কোনো টাকাই না। এখন একটা কথা বলি, 4,000 কোটি টাকা কোনো টাকা না। অর্থমন্ত্রী বলার পরে ওই অর্থমন্ত্রী যার প্রধানমন্ত্রীতে থাকে ও কিসের প্রধানমন্ত্রী? আপনি আমার কথা বলে দেখেন। তারপর অন্যান্য বিভিন্নভাবে দেখেন, আপনার মনে আছে পুরন ঢাকায় একটা ওয়ার্ড লেভেলের নেতা তার লকারের মধ্যে 35 কোটি টাকা পাইছে। আপনি মনে করেন ফরিদপুরে ওনার ব্যয়, ছাত্রলীগের এক সভাপতির অ্যাকাউন্টে 2,000 কোটি টাকা। আজ পর্যন্ত ওই টাকাটা কার? ছাত্রলীগের ওই টাকাটা সবাই জানে ওইটা কার টাকা। তো এইভাবে যে কুলুষিত করছে, যেটা প্রমাণিত, প্রুভেন বাই জাস্ট ডকুমেন্টস, তার মুখে বেগম খালেদা জিয়ারকে এরকম একটা মহিষী মানে একটা মানুষকে গণতন্ত্র সংগ্রাম করে নিজের জীবনটা আমরা মানে নিঃস্ব করে দিয়েছে। আজকে আমরা অনেকের নামটা ভুলে যাই। ফাতেমাটা কে? বেগম খালেদা জিয়ার জন্য ওই মেয়েটা নিজে জেল খেটেছে। ওই মেয়েটাকে মনে করে আমার যদি সুযোগ থাকতো না, আমি দেখাতাম যে ত্যাগের মহিমায় আমার যদি সুযোগ থাকতো না, আমি বলতাম যে তাকে বাংলাদেশের একটা সিম্বলিক হিসাবে, যদি হাসিনাকে রনকে ট্রিট করে দেওয়ার জন্য তাকে বাংলাদেশের একজন জনপ্রতিনিধি দিয়ে যে আমি বেগম খালেদার জন্য আমি মরতে গিয়েছি, এবং প্রমাণ করেছে ওই আসমা যে আমি গণতান্ত্রিক যে মা, আমার গণতন্ত্রের আমার এই নেত্রীর জন্য আমি যে স্যাক্রিফাইস করেছি। আমি আপনার শোয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এইটুকু বলি, আসিয়াকে একটা সম্মান দিয়ে গণতন্ত্রের জন্য এবং ম্যাডামের জন্য যে এত জীবনের নিরপরাধ হয়ে ম্যাডামের পাশে ছিলেন, উনি জানেন ওই দুঃসহ জীবনগুলোতে ম্যাডাম কি কষ্ট পেয়েছেন। যে কষ্টর অন্তরের যে হাক, এটা আল্লাহ তাআলা আরো সে কেঁপেছে। এবং আপনি যেটা বললেন, আমি তো ওনার সিএসএফে ছিলাম। ওই সাংবাদিক, ওর নাম হল আক্তার, তাকে কিন্তু একটা প্রশ্ন করব, উনি যখন ব্যক্তিগতভাবে যখন ওনার নিজের যখন আত্মপক্ষ সমর্থনের জন্য উনি একটা কথা বলেছিলেন আক্তারকে, কোরআনের এক আয়াত দিয়ে সূরা, আয়াতটার অর্থ হলো যে তুমি ওই চেয়ারে বসে যদি আমার প্রতি খায়েশি ফরমাইশি রায় দিয়ে আমাকে যদি তুমি কি ডিপ্রাইভ করো এবং রায়ের থেকে যদি আমি বঞ্চিত হই, বাংলা অর্থটাই বললাম, একদিন কাঠগড়ায় তুমি দাঁড়াবা। কোরআন সত্য, কোরআনের ওই বাণীটা সত্য। আমার মনে হয় বেগম খালেদা তার জীবদ্দশা ওই কাঠগড়ায় দাঁড়িয়ে কিন্তু আল্লাহর কাছে উনি বিচার চেয়েছেন। ওনার অন্তরের হাক আল্লাহ কবুল করেছেন। লাখো জনতার জানাজার মধ্যে দিয়ে, দোয়ার মধ্যে দিয়ে আল্লাহ তাকে পরিসমাপ্তি দিয়েছেন। সুতরাং আমরা আল্লাহর কাছে এত উত্তম যা চাইলাম এবং আমরা যা করেছে, এবং ওই করার ফলে কিন্তু আজকে এত ডিজাস্টারের পরে তারেক রহমান মানুষের ভালোবাসা সিক্ত হয়ে আজকে ইনশাল্লাহ উনি প্রধানমন্ত্রী হয়েছেন। এবং আমি মনে করি তারেক রহমানের যে কমিটমেন্ট সারা বাংলাদেশের প্রতি, মানুষের প্রতি আস্থা রাখুন। আপনি দেখেন, জরিপগুলো দেখেন, ইতিমধ্যে আমার তারেক রহমান জনপ্রিয়তা, রাষ্ট্র ক্ষমতা যেদিন নিলেন তারপর থেকে ওনার স্বাভাবিক এবং যেই মানে সিম্পল উনি জীবনটা নিয়ে সামনে বিভিন্ন জায়গায় যায়, কিচ্ছতা মন্ত্রণালয় বলেন, বিদেশ যাত্রায় বলেন, চলাফেরায় বলেন, খাওয়া দাওয়াতে বলেন, উনি যে একটা সামগ্রিক একটা পারফেকশন এবং উনি যা চাচ্ছেন, যা বলছেন, ওইটা উনি করে দেখাচ্ছেন। সুতরাং আমি মনে করি এই বাংলাদেশের যে চেঞ্জটা আসছে, এটার মধ্যে আমার আপনার সবারই সহযোগিতা করা উচিত এবং ওনার জন্য আমাদের সবার দোয়া করা উচিত। নিশ্চয়ই। প্রিয় দর্শক, যেটি বললেন যে মানুষ সত্য, কোরআন সত্য, আমরা এটাই বিশ্বাস করি এবং রাখে আল্লাহ মারেকে, এটি কিন্তু আল্লাহরই ইচ্ছা। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন, তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান জনগণের ভোটে নির্বাচিত হয়ে 2/3 ফলাফল নিয়ে আজকে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। সে কারণে একটি কথা, কোনো জুলুমকারীকে আল্লাহ পছন্দ করে না। নিশ্চয়ই মরহুমা বেগম খালেদা জিয়ার সেই ফরিয়াদ আল্লাহ শুনেছেন এবং সেটি শুনেই কিন্তু আজকে এই দেশ থেকে সে ফ্যাসিস্টকে বিদায় হতে হয়েছে। আমরা আবার একটা শেষ বিরতি নিতে চাই। আমরা অনেক আবেগ আপ্লুত হয়েছি, অনেক কথা বলেছি। প্রিয় দর্শক, আমরা শেষ বিরতির পর আবার আমাদের যে দুজন অতিথি রয়েছেন, সাবেক ছাত্রনেতা মুন্সিগঞ্জ আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব কামরুজ্জামান রতন এবং রাজনৈতিক বিশ্লেষক দৈনিক আয়োজনের ব্যবস্থাপনা সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক সজীব আনাসিস, তারা দুজনেই আবার আমাদের সাথে থাকবেন। আমরা ইস্পানি মির্জা শুভরাত্রি তারা শেষ বিরতি নিচ্ছি।
স্পানি মির্জাপুর শুভরাত্রিতে আমরা শেষ বিরতির পর আবারও ফিরে এসেছি সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলছি। আমাদের সাথে সাবেক ছাত্রনেতা মুন্সিগঞ্জ ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব কামরুজ্জামান রতন, রাজনৈতিক বিশ্লেষক, দৈনিক জায়জাদিনের ব্যবস্থা সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক সজীব অনাসিস রয়েছেন আমাদের সাথে। আমরা কথা বলতে বলতে একটা প্রসঙ্গ আসছে, সেটা হচ্ছে ভারত সফর একটা প্রসঙ্গ। আমি সজীব অনাসিস ভাই আপনাকে দিয়ে শুরু করি, ভাইকে দিয়ে শেষ করবো। সেটি হচ্ছে যে মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তিনিও নতুন যোগদান করেছেন। প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য কোনো তাড়াহুড়া নেই বলে উল্লেখ করেছেন। আমি কোড আনকোট করে বলতেন, নিশ্চয়ই তাড়াহুড়া থাকবার কথা নয়। এবং দ্বিপক্ষীয় আলোচনার অগ্রগতি হওয়ার পর উপযুক্ত সময়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন। তবে এই ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থ সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। বিএনপি যে স্লোগান সবার আগে বাংলাদেশ, সে একই কথার প্রতিফলন কিন্তু আমরা মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের আজকের বক্তব্যে বুঝতে পারছি। তিনি বলছেন আরও দুদেশের সরকার প্রধানের বৈঠকের আগে উভয় পক্ষকে প্রয়োজনীয় ভিত্তি তৈরি করতে হবে, আমরা ঠিক সেটাই করছি। আপনি মাননীয় প্রতিমন্ত্রী হুমায়ুন কবির অত্যন্ত লার্নেড ব্যক্তিত্ব, বিদেশে অনেক ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন, তার এই বক্তব্যকে আপনি কীভাবে দেখেন? জি, না, এখন তো আমাদের একটা বড় ইস্যু আপনার পলিটিক্যাল বলেন, সবার দৃষ্টি যে ইন্ডিয়ায় আপনার পিএম যাচ্ছেন কিনা, এবং আপনার ইন্ডিয়া এত মরিয়া কেন? ইন্ডিয়া আপনার তারেক রহমানকে আপনার তাদের দেশে নেওয়ার জন্যে এমন কোনো আপনার চ্যানেল বা এমন কোনো বলেন যে জোরাজুরি বলেন বা অনুরোধ বলেন, সেটা করছে আমরা দেখতে পাচ্ছি যে তারা খুব চাচ্ছে যে খুব তাড়াতাড়ি পিএম যেন ইন্ডিয়া সফর করেন। কিন্তু এটা তো আসলে ইন্ডিয়ার তো একার চাওয়ার বিষয় না, এখানে বাংলাদেশের বিষয়টা জড়িত। এবং আপনি দেখবেন যে যদি গত আপনার ইন্ডিয়ার অ্যাপ্রোচে সমস্যা প্রথম থেকেই ছিল। তারা যখন ব্রিক্সের আপনার বলল, আপনার ইনভাইটেশন দিল, তখন কিন্তু তারেক রহমানকে পিএম সম্বোধন করে নাই, তারা চেয়ারম্যান হিসাবে। তখন তো তারেক রহমানের অবাক লেগেছে নিশ্চয়ই যে আমাকে ব্রিক্সে চেয়ারম্যান হিসাবে, এটা তো আমি পদাধিকার বলে, মানে এটা তো হওয়ারই কথা না, এটা তো শেখ হাসিনার সময় তাকে করেছিল। তারপরে তারা বলল না, আপনি দ্বিপাক্ষিক, এটা নট সম্মেলন, আমরা দ্বিপাক্ষিক, আপনাকে গ্র্যান্ড রিসেপশন দেওয়া হবে এবং পিএম হিসাবে। মানে তারা কিন্তু তাদের যে প্রথমে যে বাংলাদেশের প্রতি একটা মানে ছিল, মানে ঠিক যেইভাবে স্বাধীন সার্বভৌম দেশকে অ্যাপ্রোচ করা দরকার সেটা করে নাই, এবং সেটার খুব কঠিন এবং কঠোর জবাব বাংলাদেশ দিয়েছে। এবং এইখানে ইন্ডিয়া বুঝেছে যে আগের বাংলাদেশ আর নাই, এখন ঠিক আছে, বাংলাদেশ এখন আর আগের বাংলাদেশ নাই। আগের বাংলাদেশ কেমন ছিল, আপনার ওই যে প্রণব মুখার্জির আপনার দি কোয়ালিশন ইয়ার্স বইটাতে সবই লেখা আছে, পরিষ্কার লেখা আছে যে কিভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় আসার জন্য তারা নীল নকশা করেছিল। 111 বলেন এবং আপনার নির্বাচন বলেন, যেই নির্বাচনে আপনার সমস্ত এজেন্সির রিপোর্ট ছিল যে বিএনপি নির্বাচনে জিতবে। এত অন্যায়, এত অত্যাচারের পরেও সেইখানে বিএনপিকে দেওয়া হয়েছিল 26টা সিট। কতটা মানে সাজানো ইলেকশন ছিল, এবং পরবর্তীতে কতটা ইন্ডিয়ার দেওয়া হয়েছিল, সে নিশ্চয়ই কতখানি সাজানো এবং কতখানি ইন্ডিয়ার কতটা আপনার ওইখানে প্রভাব ছিল 15 বছরে, সেইখান থেকে কাটিয়ে উঠতে বা সেই স্বপ্ন বা সেই স্মৃতি ইন্ডিয়াতে এত তাড়াতাড়ি ভুলতে পারবে না। নিশ্চয়ই নিশ্চয়ই কামাল, কোনো প্রশ্ন নাই, আমরা সভরেন কান্ট্রি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী তার মুন্সিয়ানায় কোথাও কিন্তু কোনো দেখতে পাচ্ছি যে তার স্মার্টনেস, তিনি বিদেশ সফরের ক্ষেত্রে আমরা দেখি যে চীন, মালয়েশিয়া দেশ শুরু করেছেন। ভারত সফর নিয়ে বেশ আমরা দেখতে পাচ্ছি আলোচনা চলছে। আপনি সর্বশেষ বিশ্লেষণে মাননীয় প্রধানমন্ত্রী সরকারের এই কর্মপরিকল্পনা 6 মাসের যে কি করতে পেরেছি, কি করতে পারা যায় না, কি করা উচিত, একদম সংক্ষেপে বলবেন। অ্যাকচুয়ালি একটা প্রতিটা মানুষের কিন্তু একটা স্বাতন্ত্র্য বোধ, স্টাইল থাকে। আমার মনে হয় এই দেশের যতগুলো আমাদের রাষ্ট্রনায়ক আমরা দেখেছি, আমার মনে হয় উনি এই পর্যন্ত মানে একটু ইউনিক, নিজেকে বললাম তো যে একটু সেলফ কনফিডেন্টের উপর উনি কিন্তু দাঁড়িয়েছেন এবং
দেখেন আপনি স্মার্ট স্লোগানটা কি, সবার আগে বাংলাদেশ। এই কথাটার মধ্যে যখন আপনি হৃদয় দিয়ে ধারণ করেন, আপনি দেখেন শরীরটা একটি স্পার্ক করে ওঠে, সবার আগে বাংলাদেশ। মানে এটার মধ্যে কিন্তু আমার জাতির সত্তা, জাতির দায়িত্ববোধ, সার্বভৌম বাংলাদেশের জন্য আমার যে একটা টান আছে, এটা কিন্তু এই কথার মধ্যে দিয়ে কিন্তু আমার একটা ভাবাবেগ তৈরি হয়। সেই ক্ষেত্রে আমি বলি তার একটা দুটো দেশে ইতিমধ্যে আমরা করেছি। এর মধ্যে আপনারা জানেন যে এন্ড অফ দ্য ইয়ার সেপ্টেম্বরে উনি আমেরিকায় যাচ্ছেন, জি সৌদি আরবের যুবরাজের দাওয়াত পেয়েছেন। এখন ইন্ডিয়ার যে বলতেছেন উনি যেভাবে এত প্রচেষ্টা কেন, এই প্রচেষ্টাকে আমি ওই সেন্সে নেব না, বিকজ অফ তারা স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে সাহায্য করে যতটুকু যেভাবেই হোক, আমি ওইটা কৃতজ্ঞতা স্বীকারের মধ্যে যদি রাখি। কিন্তু এই যে 16 বছরের যে ক্ষতটা, গণতন্ত্রহীনতা এবং মানুষের ভোটাধিকারের প্রতি তারা যে পদদলিত করেছে, এই দাগটা তো মুছে নেই। এবং এই ধরনের একটা ফেসিস্ট চেহারার একটা দানবকে তৈরি করতে তারা যতভাবে, একদিকে আমার দেশের স্বার্থগুলোকে তারা লুটেপুটে খেয়েছে, আরেক দিকে হলো তারা এই শাসক গোষ্ঠীকে একটা টিকে রাখতে। আচ্ছা একটা কথা বললেন, তো আমি যদি আমার প্রতিবেশী রাষ্ট্রটাকে বলি, বাবা তুমি তোমার জন্য যে খাবারটা রেখেছো ওই খাবারটা প্রতিবেশীকে খাওয়াও, তাহলে তুমি বলবো আমার তোমার বেস্ট, আমার তুমি বন্ধু। আর তুমি খাইবে ভালোটা, আমার জন্য নিকৃষ্ট যেটা তুমি গার্বেজে ফেলে দিবা, ডাস্টবিন করে দেবো, ওইটা যদি আমাকে খেতে বলো, আমি তো তোমার গণতন্ত্রের নির্বাচিত বা নির্বাচন নিয়ে তো যে প্রশ্নটা তোমার দেশ করে না, তো আমার দেশে তো পার্শ্ববর্তী দেশ। তুমি স্বাধীনতা যুদ্ধ আমাকে তুমি এত সাহায্য করেছো, এইটার তুমি অবদানের ক্ষেত্রে তুমি সব নিজেকে মাথার তাজ বানিয়ে আমাদের উপর ছড়ি ঘুরাবা। আর আমার দেশে 16টা বৎসর আমাকে নিগৃহীত করে মানুষকে তুমি ভোটাধিকার হারা করে তুমি যা করেছো, এটার জন্য তারেক রহমান বলেছে কি, দেখেন বাস্তবতা কি, পৃথিবীর এতগুলো দেশ থাকলে এই ফেসিস্ট পলায়নপর নেত্রীকে, বাবা তোমার কোন এত টাইপটা ছিল, কেউ আশ্রয় দিল না, তুমি তাকে দিলা। এবং স্পষ্ট যতগুলো অন্তর্বর্তী সরকার থেকে আরম্ভ করে এই সরকার যতগুলো বার্তা দিচ্ছে, চিঠি দিচ্ছে, মিনিমাম অনারটা পর্যন্ত করেনি। আমার তারেক রহমান যথার্থতাই সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশের স্বার্থ, সবার আগে জুলাইয়ের আমার 1400 রক্ত ভেজা আমার স্মৃতি এবং আমার 23,000 যে এখনও ঘুমড়ে ঘুমড়ে কাদা, যারা স্ট্রেচারে বসে হোক, বিদেশের মাটিতে হোক, যারা বেঁচে থাকার জন্য লড়াই করছে, ওই অন্তরাত্মার যে কষ্টটা, এটা তারেক রহমান ধারণ করে, সার্বভৌম বাংলাদেশের প্রতিটা স্বার্থকে ধারণ করে, পাশাপাশি প্রতিবেশী দেশের সাথে আমার সমমর্যাদার ভিত্তিতে যেটা করা দরকার তারেক রহমান সেটাই করছে। সুতরাং আমাদের যদি বন্ধুত্ব করতে হয়, কোনো প্রভুত্ব নয়, কোনো দাদাগিরি দিয়ে নয়, আমার যে সমমর্যাদা বাংলাদেশের মানুষের, এটা তোমরা দাও, নিশ্চয়ই তারেক রহমান যথাসময়ে তোমাদের দেশে যাবে এবং তোমাদের আপ্যায়নটা উনি গ্রহণ করবে। আপনি একতরফাভাবে আমাকে কিছুই দিলেন না, নিষ্পেষিত করলেন, তারপরে এই বর্তমানে আমরা কোনো আশ্বাস ছাড়া শুধু আপনি ওখানে আমি লাড্ডু খেতে যাব, তোমাদের আপ্যায়ন পেয়ে আমরা ওখানে ভুলে যাব। আমার মনে হয় তারেক রহমান আমার চেয়ে নিশ্চয়ই উনি অনেক অনেক ভালো বুঝে, যা জনগণের জন্য করা দরকার উনি এইটাই করছেন। উই ডু অ্যাপ্রিসিয়েট। নিশ্চয়ই প্রিয় দর্শক, আমরা শেষ করছি আলোচনার খানিকটা একটু বড় হয়ে গেল, আমরা আরও বেশি করতে পারতাম। এবং আমরা একটা কথা বলি, সেটি হচ্ছে যেটি বলল আমাদের সম্মানিত এমপি মহোদয়, সবার আগে বাংলাদেশ। আমরা এটা বিশ্বাস করি, সবার আগে বাংলাদেশ, সবাইকে নিয়ে বাংলাদেশ। এবং এই স্লোগান ধারণ করে বিএনপি যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা যারা সরকারে রয়েছে, যারা সরকারের বাইরে রয়েছে, যারা রাজপথে রয়েছেন, যারা হয়তো সরকারে যেতে পারেননি, আমরা সবাই মিলে এই বাংলাদেশটাকে করতে চাই। আমরা কোনোভাবেই এই ধরনের কোনো কর্মকাণ্ড করতে চাই না যে আগামী 4, 4.5, 5, 7 বছরের মধ্যে যাতে এই সরকারকে অস্থিতিশীল করে, যাতে ফ্যাসিস্টকে যে আগমনের পথ সুগম করে দেওয়ার সে পথ আমরা তৈরি করে দিতে চাই না। সে কারণের জন্য আমরা আবারও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নেতৃত্বের প্রতি অবিচল সকলের যে আস্থা রয়েছে, সে আস্থার প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকার বিরোধী সকলে একযোগে একতালে একলো এই বাংলাদেশকে তারা বলবে এই সোনার বাংলা আমার, এই বাংলাদেশ আমার, এই বাংলাদেশকে ভালোবেসে আমরা আবারও আমাদের অতিথি যারা রয়েছেন তাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের আয়োজন এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।